বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। নামের আমি নামের তুমি, নাম দিয়ে যায় চেনা। আজকে আমি আমার সাথেই দেখা করতে চলে না, বেটার ভার্সন। হাসিটা শুনে বুঝতে পারছেন তার কারণ তাকে আপনারা এতদিন যে মঞ্চে দেখেছেন সেখানে তিনি রীতিমতো আগুন জ্বালিয়েছেন। কিভাবে? তার গান দিয়ে। অবভিয়াসলি তাকে আমরা মোটামুটি সবাই চিনি গণসঙ্গীতের একেবারে তিনি নতুনভাবে নিয়ে আসার জন্য, কিন্তু তার বাইরে গিয়েও তিনি দর্শকদের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছেন তার মিষ্টি স্বভাবের জন্যও বটে। আর তাই সবটা নিয়ে আজকে বেশ অনেকদিন পর আড্ডা দিতে চলে এসেছি আরাত্রিকার সঙ্গে। ওয়েলকাম। কেমন আছো আরাত্রিকা? চলছে, ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি। আর মনে হচ্ছে রিফ্লেকশনের সামনে। যাই হোক, তুমি আমাকে প্রাউড ফিল করিয়েছো। আরাত্রিকা মেটসা আরাত্রিকা, অ্যাবসলিউটলি। এবং আরাত্রিকা নামের মেয়েদের তো দেখছে মন খোলা হাসি, আমি নিজের প্রশংসা নিজেই করিয়ে দিলাম। যাই হোক, কিন্তু সেই আরাত্রিকা যে আমি যেটা বললাম আগুন জ্বালিয়েছে তার গণসঙ্গীত দিয়ে, এবং ওই যে বলে না ছোটা প্যাকেট বড়া ধামাকা, মানে আরাত্রিকা যখন স্টেজে এসেছিল তার গানের গলা শুনে তাবর তাবর শিল্পীরাও মুগ্ধ হয়েছিলেন আর দর্শকদের মতো জয় করেই ছিলে। আফটার ফিনালে এখন দর্শকদের কি চাহিদা বুঝতে পারছো? আমি এক কথায় এত এত ভালোবাসা এখন পাচ্ছি, মানে বিভিন্ন জায়গা থেকে আমার বাবার কাছে এত এত মানুষ ফোন করেছে। মানে কিছু কিছু মানুষ শুধুমাত্র আমি ভালো গান গাই বলে আমাকে অন্যভাবে মানে আমাকে আলাদা করে ফোন করে বলছে তোমার গান ভাল লাগে, সেটা না। এখন কিছু কিছু মানুষ রয়েছে যারা মানে আমাকে মানে আমি বোঝাতে পারবো না কতটা মানে স্নেহ, একটা আলাদা মানে উন্মাদ হয়ে যাওয়ার মতো একটা ভালো লাগা কিছু কিছু মানুষ আমাকে নিয়ে শুরু করেছে। মানে তারা রীতিমতো ফোন করে কেঁদে কেঁদে আমার বাবার সাথে কথা বলে যে আপনার মেয়েটা কিরকম, মানে ওকে দেখলে আমাদের কান্না পায়। মানে এই ভালো লাগাটা মানে ভাষায় প্রকাশ করা যায় না, এটা একটা অন্য রকম প্রাপ্তি। এবং খুব সত্যি কথা বললাম, একটু আগে মজা করছিলাম যদিও বা, কিন্তু খুব সত্যি কথা বলতে গেলে আরাত্রিকা তুমি অনেকটা বয়সে ছোট, কিন্তু এই সময়টায় দাঁড়িয়ে তুমি এত সুন্দরভাবে সেই পুরোনো গানগুলোকে ফেরত নিয়ে এসেছো, এবং যেভাবে ফেরত নিয়ে এসেছো দৃপ্ত কণ্ঠে তুমি যেভাবে স্টেজে পরিবেশন করেছিলে সেটা সত্যি সকলকে গর্বিত করে, এবং আমার মনে সেই জন্যই সেই ভালোবাসাটা আর কি তো ঠিক হয় একেবারে। আচ্ছা, এই যে খ্যাতি, সেটা সারেগামাপার মঞ্চ থেকে যে খ্যাতিটা এসেছে, সেই খ্যাতিটা ধরে রাখা বেশ অনেকদিন হলো ফিনালের পর, সেই খ্যাতিটা ধরে রাখা কতটা প্রেশার ফিল হচ্ছে বা কতটা এনজয় করছো? এটা তো সত্যি কথা যে এত বড় একটা মানে খ্যাতি, মানে নাম ডাক তৈরি হয়ে যাওয়ার পরে নিজেকে এই জায়গাটাতে ধরে রাখাটা ইজ রিয়েলি টাফ। মানে হারিয়ে গেলে হারিয়েই যাবে, তখন হারিয়ে গেলে আর উঠে আসতে অনেকটা সময় লেগে যাবে। কিন্তু এটাও একটা নতুন জার্নি, তো আমার কাছে নতুন জার্নি। আমি এর আগে আমার কোনো রিয়েলিটি শোতে আমি যাইনি, এটা আমার প্রথম এত বড় মঞ্চে গান গাওয়া। তো তারপরে মানে ফিনালের পরে মানুষের এত উচ্ছ্বাস, নাম ডাক, সেটার একটা দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড হেক্টিক একটা লাইফ লিড করছি এখন, শুধু আমি না, আমার পরিবারও, আমার ছোট বোনও, ও যাচ্ছে আমার সাথে। ও যেতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। কিন্তু যেতে যেতে একটা টাইম মনে হতো যে দূর, ভালো লাগছে না, এত হাঁটতে আর পাচ্ছি না। মানে রাত্রেবেলা বাড়ি ঢুকছি, তারপরের দিন আবার গাড়িতে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে এখন। কিন্তু বিনিদ্র রজনী কাইন্ড অফ। কিন্তু কোথাও গিয়ে একটা ওই ভালো লাগা যে যাক এটুকু তো অর্জন করতে পেরেছি, এত মানুষ ভালোবাসছে বলেই তো খাটতে হচ্ছে। এবং ঠিক এই কারণেই আমি বললাম সবাই খ্যাতিটা ছুঁতে চাই, সেই খ্যাতিটা ছোঁয়ার পরে সেই অবস্থানটাকে মেনটেন করে রাখা সেটা খুব কঠিন, খুব কঠিন। আচ্ছা, তোমার বোনের কথাও বলছিলে আর কি, যে স্বাভাবিকভাবে ওকেও তো যাতায়াত করতে হচ্ছে। ও কি বুঝেছে যে দিদি কোথায় পৌঁছে গিয়েছে? না, মানে ও খুব মানে ওর একটা অন্যরকম রোয়াব কাজ করে। আচ্ছা, হ্যাঁ, মানে ও যে স্কুলে পড়ে, যে স্কুলে আমিও পড়তাম ছোটবেলাতে একদম, তো ও সেখানে যে পর ম্যামকে, ওর বন্ধু বান্ধব
জানিস আমার দিদির নাম হচ্ছে আরাত্রিকা সিনহা, জি বাংলা। ওকে, আমার দিদির নাম এটা। অ্যান্ড আমি জি মানে সারেগামাপাতে যা যা গান গেয়েছি সব মোটামুটি ওর জানা, মানে ও জানে আর কি, জানে। তো সেগুলো ম্যামকে ডেকে ডেকে শোনায়। অ্যান্ড ম্যাম আমাকে রোজ স্কুল ছুটির সময়তে আমাকে বলে, আচ্ছা ওর মুখে একটা সেলোটেপ লাগিয়ে পাঠাবে তুমি স্কুলে একদিন থেকে। এত বক বক করে। দিদিকে নিয়ে গর্বিত, এটা তো স্বাভাবিক, এটা হবেই। আচ্ছা, এই যে বলছিলাম সারেগামাপার মঞ্চে ফিনালে, এবং এই যে এত মানুষের ভালোবাসা, সেটা তুমিও দেখেছো যে কেন আরাত্রিকা প্রথম 3-এর মধ্যে নেই। বিজেতা তো অবশ্যই, কিন্তু প্রথম 3-ই নেই। সেখানেই দাঁড়িয়ে তুমি খুব সুন্দর একটা কথা বলেছো, খালি হাতে ফিরবে। আসলে মানে এই জিনিসটা নিয়ে মানে এটা তো খুবই সত্যি যে অনেক অংশের মানুষ ভেবেছিল যে আরাত্রিকা কিছু একটা হবে। তো সেই জায়গা থেকে যখন কোনোটাই হলো না, তখন মানুষ একদম ক্ষোভে রেগে দুঃখে একদম মুছড়ে পড়েছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে অনেক অনেক ভালো কমেন্টস, অনেক খারাপ কমেন্টস আমি পেয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল কোথাও গিয়ে যে ওই লেখাটার প্রয়োজন ছিল। কারণ কিছু কিছু মানুষ ভাবছিল যে আরাত্রিকা কিছু হতে পারেনি, আরাত্রিকা ভেঙে পড়েছে। আমার কিছু কিছু মানুষ আমাকে বলছিল যে কিছু হতে পারিস না, কী হয়েছে, এতদিন তুই সারেগামাপার মঞ্চে। এটা তো ফ্যাক্ট যে শুরু থেকে আমি সারেগামাপার মঞ্চ ধরেছি। সারেগামাপার মঞ্চ যেদিন শেষ হয়েছে সেদিন অবধি আমি ছিলাম। এটাই টিকে থাকার লড়াই, টিকে থাকার লড়াই। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই লেখাটার প্রয়োজন ছিল যে খালি হাতে ফিরিনি। এবং এই বিষয়ে আমার বিন্দুমাত্র মানে দুঃখ নেই যে আমি কিছু হতে পারিনি, মানে এটাকে আমি ধরিই না কিছু। এত দিনের একটা জার্নি যেখানে এত কিছু শিখেছি, এত সুন্দর সুন্দর স্মৃতি, মানে কোনো খারাপ জিনিস আমার মনেই পড়ে না সারেগামাপাতে আমি কিছু করেছি বলে। এত ভালো একটা জার্নি গেছে, প্রত্যেকের সাথে এত সুন্দর বন্ডিং, সেইটা শেষ হয়ে যাওয়ার জন্য সেদিন আমি হয়তো কেঁদেছিলাম। এছাড়া কান্নার কোনো প্রশ্নই ছিল না সেদিন। আর যে বিজয়ী হয়েছে সে আমার কতটা কাছে সেটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছে। দেয়াসিনীদি এবং ময়ূরীদি আমরা প্রথম থেকে শেষ অবধি রুমমেট ছিলাম, মানে আমরা পাগলামও করেছি রীতিমতো। তো যখন ওই নামটা অ্যানাউন্স হলো তখন আমার কথা তো দূরে যাক, ও ফার্স্ট হয়েছে এটা, আর ওর স্ট্রাগলটাও আমরা দেখেছি কাছ থেকে। প্রথম দিকে ওর এপিসোড কীরকম হচ্ছিলো, সেই জায়গা থেকে ওটাও ডিজার্ভই করতো। তো আমি খুব হ্যাপি টু বি হিয়ার। এইটা বোধহয় সেই মানে বলা যেতে পারে সেই সিজন যেখানে কোনো পার্টিসিপেন্টের সাথে কোনো পার্টিসিপেন্টের কোনো প্রতিযোগিতা আমরা দেখি একদমই না। এটা নিয়ে বেসিক্যালি সবাই খুব মানে শক, সবাই মানে কিছু কিছু সময়তে আমরা এমনি গল্প করতাম, তখন আমাদেরকে বলতো যে এই তোরা কি রে ভাই, অন্য বছর তো এরকম দেখি না, অন্য বছর তো কেউ কোরাস করতেই আসতো না, বলতো আমরা কেন কোরাস করবো, আমরা তো পার্টিসিপেন্ট, আর তোরা এইদিকে কোরাসের জন্য হাঁ করে বসে থাকিস, ফাঁকা পেলেই তোরা চলে আসছে। এবং নিজে দেখেছিলাম তোমাদের যখন রিহার্সাল চলছে আরেকজনের স্টেজে, তখন বাকিদের মানে একটা বেশ অনেক গল্প জমা রয়েছে, মানে একটা জায়গাতে যে পর সবাই সোফার নিচে উপরে পাশাপাশি বসে একটা গল্প আড্ডা, ভীষণ ভালো। মানে এগুলো এটা একটু ইউনিক ব্যাচ ছিল টু বি অনেস্ট। এবং সেই জন্য তুমি বোধহয় ভিডিওটা দেখেওছো, তোমার কাছেও রয়েছে, গালে খুব সুন্দর করে একটা চুম্বন এঁকে দেওয়া লিপস্টিক পরে, ও সব মানে পাগলামো হতো। মানে ওটা কি হয়েছিল সেদিন আমাদের স্ট্রাচিতে, মানে আমরা যেখানে থাকতাম রুমিং হাউসে, ওখানে মানে একটা ফিস্ট হচ্ছিল, ঠিক আছে। তো এবার ওরা দুজনে হঠাৎ করে রুমে চলে আসে, আর আমি তখনও সাইদাদা চিকেন বানাচ্ছিল, আমি সাইদাদার কাছে পেঁয়াজ কাটছিলাম। আমি হঠাৎ করে ফোন করলো, খুব সিরিয়াসভাবে বললো, আচ্ছা তাড়াতাড়ি রুমে আয় তো, কিছু বলার আছে তোকে। আমি তো খুব ভয় পেয়ে এসেছি। এবার রুমের অনেকে হয়তো দেখেছে আমি বাইরে দাঁড়িয়ে রিল দেখছিলাম, কারণ ওরা দরজাটা খুলতে এত লেট করেছিল। আমি খুলে পরে দেখছি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে কী হলো ব্যাপারটা, তারপর খুলে দেখছি এত মোটা মোটা করে লিপস্টিক লাগিয়েছে। আমি বললাম কী করছোটা কি তোমরা। তারপরে ওদের ইচ্ছে হলো যে তোর গালে, এই গালে আমি একটা চুমু দেবো, এই গালে আমি একটা, তোকে ছবি তুলবো। অসাধারণ। আর আমার তখন কিছু বলারও নেই, আমার গাল ধরলো দিয়ে দিল, উপায় নেই আর বাঁচার। হ্যাঁ সেটা ভাইরাল, একদম ভাগলাম একদম।
এবং সেই পাগলামিটাই বোধহয় সাথে রয়েছে। আচ্ছা, শেষ হয়ে যাওয়ার পর ফিনালে তোমাদের কথা হচ্ছে কখন? একদম রোজ, মানে রোজ 3-4 বার করে কথা হয় দিনে, মানে আমাদের রোজ একবার হলেও আমরা ভিডিও কলে সবাই মিলে কথা বলি। আর এটা না মানে এটা হয়তো আমরা খুব লাকি ছিলাম যে আমরা যারা গ্যাং ছিলাম একটা পুরো, আমি, দেয়াশিনী দি, ময়ূরী দি, সাইদা, আরিয়ান দাদা, দিবাকর দাদা আর যুগল দাদা, তো এইরা মানে এই কজন না আমরা বেশ অনেকটা দিন থেকে গেছিলাম। মানে এটা হয়তো আমরা ম্যানিফেস্ট করেছিলাম, মানে ম্যানিফেস্ট যে আমরা একসাথে লাস্ট অবধি থেকে যাব। আমরা থেকেও ছিলাম, মানে বেশ অনেকটা সময় ছিলাম। যুগল দা, দিবাকর দাদা মাঝপথে আমাদেরকে ওরা ছেড়ে গেছিল, সেটা অনেক দেরি, অনেকটা পরে, কিন্তু ওই একটা মানে সময়, অনেকটা সময় আমরা একসাথে, মানে ওটা একটা গর্বের ব্যাপার ছিল যে আমরা একসাথে সবাই একসাথে এগোচ্ছি। মানে ইভেন দেয়াশিনীদির মাও এটা মানে বলে ফেলেছিল একদিন যে তোরা সবাই থাক, বাকি দেখতে হচ্ছে না, তোরা সবাই মিলে থাক, তাহলে তোদের গান ভালো হবে। মানে আমরা একসাথে থাকলে এতটাই সুন্দর সবকিছু হতো, এবং সেই জন্যই বোধহয় কোনো কম্পিটিশন ছিল না, যে সবাই মিলে একসাথে এগোচ্ছি। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, কম্পিটিশন তো ছিল না, এবং তুমি বললে এখনো রোজ প্রায় ভিডিও কলে কথা হচ্ছে। সেই সময় এটা নিজেদের মধ্যে কথা হয়েছে যে যখন তুমি প্লেব্যাকের চান্স পেয়েছো এবং যে বিজেতা হয়েছে দেয়াশিনী এখন অব্দি প্লেব্যাকের চান্স পায়নি, সেই নিয়ে কিন্তু কটাক্ষ শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, আমি শুনছিলাম, আমাকে মা বলছিল, তো আমি সেটা দেয়াশিনীদিকে বলেছিলাম যে তোমাকে এসব প্রশ্ন বলেছে? বলছে যে ওদের আর কি কাজ, তুই ছাড়তো, আমি তোর জন্য খুব খুশি। তো মানে এইটাই তো ভালো লাগা, যে মানে কোনো নেই, মানে কিছু নেই, আমরা জাস্ট ভালোবাসি, ট্রান্সপারেন্ট। একদমই তাই। মানে এগুলো রেখে তো লাভ নেই। মানে ও যদি এখন আমাকে মানে সোকল জেলাসি ফিল করে যে আরাত্রিকা প্লেব্যাকের চান্স পেয়ে গেল, আমি কি করলাম তাহলে মানে আদতে কিছুই হবে না, ওই জেলাসিতেই আটকে যাবে বিষয়টা, আর সম্পর্কটা খারাপ, সম্পর্কটা ভেঙে যাবে, যেটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এটা আমার মনে হয় না আমাদের মধ্যে কোনোদিনও আসবে। মানে এই বন্ধুত্বগুলো শেষ অবধি থেকে যাবে, মানে এগুলো শেষে যে পর বলতে পারো যে হ্যাঁ একটা সময় এরা মানে ছিল, তখন থেকে এখনো আছে। এই যে আমি হাসছিলাম তার কারণ একটু আগে বলছিলাম দৃপ্ত কণ্ঠে আরাত্রিকা গান গায়, শুধুমাত্র দৃপ্ত কণ্ঠে যে গান গাও সেটা নয়, বেশ জোরের সাথে বলো বন্ধুত্বটা টিকে আছে, টিকে থাকবে। হ্যাঁ, অবশ্যই থাকতে তো হবে, বন্ধুত্ব না থাকলে এগোনো যায় না। আরে বাস, এটা সব থেকে বড় কথা। বন্ধু মানে এটা খুব সত্যি কথা যে বন্ধুত্ব না থাকলে এগোনো যায় না। মানে সেটা যে কোনো কারোর সাথে বন্ধুত্ব হতে পারে, বাবা মা হতে পারে, বোন হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার থেকে সিনিয়র কেউ হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু বন্ধুর প্রয়োজন আছে। গার্জেন হয়ে মানে সবসময় গার্জেন কাজ করে না, মানে বন্ধুরা না মানে বকেও, বন্ধুরা ইন্সপায়ারও দেয়, ইন্সপিরেশনও দেয়, আবার বন্ধুরা মোটিভেটও করে, সবটা বন্ধুরা করতে পারে। কিন্তু একটা গার্জেন হয়ে সব প্রবলেম গার্জেনের পক্ষে বোঝা আমার মনে সম্ভব নয়। সেক্ষেত্রে কিছু কিছু সময় বন্ধুর প্রয়োজন হয়। মা বাবা বা পরিবারের গুরুজনরা অবশ্যই সবসময় আমাদের ভালো চাইবে, কিন্তু মানে আমার মনে ঠিক কি চলছে সেটা আমার বন্ধু বেশি বুঝতে পারবে। মানে আমার বন্ধু তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে চেনে, তো সেক্ষেত্রে বন্ধুটা আমাকে বেটার কিছু বলবে হয়তো, বা ও যেটা বলে দেবে সেই ওয়ে, মানে বলার ওয়েটা আমার কাছে বেশি ইজি হবে মানে এগিয়ে যাওয়ার জন্য। বন্ধুত্ব তো লাগবে। একটু সারেগামাপার মঞ্চে সব বন্ধুদের গল্প শুনলাম, বাড়িতে বন্ধুকে? বাড়িতে আমার বন্ধু হচ্ছে আমার দিদি, মানে আমার পিসির মেয়ে, ও আমার থেকে 3 বছরের বড়, ও এই বছর এইচএস দিল। ওর নাম হচ্ছে অরিস্মিতা বিশ্বাস। মানে আমার লাইফে, মানে একদম সত্যি কথা বলছি, আমার লাইফে যা যা চলছে এখন, যা মানে A to Z ও সব জানে, এবং ওর লাইফে যা যা চলছে আমি সব জানি। বন্ধু? হ্যাঁ, বন্ধু, মানে জাস্ট বন্ধু। মানে আমি ওকে রাত 1টার সময় ফোন করি, ভাই জানিস কি হয়েছে? তখন আমাকে বলছে হ্যাঁ বল। বা ওর কখনো কিছু হলো, আমি যখন সারেগামাপাতে মানে গ্রুমিং হাউসে ছিলাম, অনেকদিন ছিলাম, তো আমাদের প্রায় অনেকদিন 8 মাসের সফর। হ্যাঁ, প্রায় 9 মাস। তো আমাদের তো মানে প্রায় 2-3 মাস পর পর দেখা হতো, বাড়ি গেলে দেখা হতো। তো ও মাঝে মধ্যে আমাকে লিটারালি কাঁদছে, হয়তো আমাকে ছবি তুলে পাঠিয়েছে, তুই কবে আসবি, ভাল লাগছে না আমার। তো আমার বেস্ট ফ্রেন্ড আমার দিদি বাড়িতে। আর বাবা? বাবা হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকের মধ্যে মানে প্রত্যেকের সাথে একটা
বন্ধুত্বের একটা রিলেশনশিপ, মানে আমার সবার সাথে আর কি। মানে বাবা হচ্ছে এই সারেগামাপার জার্নি, এই সারেগামাপার জার্নিতে প্রথম থেকে শেষ অবধি অডিশন রাউন্ড যা যা করেছি, মানে বাবার সাথে, মানে যা যা মানে ভালো খারাপ সব, মানে এরকম হয়েছে। সেকেন্ড অডিশন দিয়ে আমি বেরিয়েছি, বাবা আমাকে ফোন করেছে যে কি হলো অডিশনের, মানে আমি তখন নিচে নামছি, বাবা ততক্ষণে আমাকে ফোন করে ফেলেছে, বাবা নিচেই হয়তো বসে আছে। আমি বললাম যে মনে হয় চান্স পেয়ে যাবো। বাবা বলছে কেন তোর মনে হচ্ছে? আমি বললাম যে দেখো, প্রথমে তো একটা গান শুনলো, তারপরে বললো যে কয়েকটা গানের স্টক বাড়াও, তাহলে হয়তো আমাকে পছন্দ হয়েছে, আরও গান গাওয়ার জন্য তো বলছে। তো বাবা বলছে যে হ্যাঁ ঠিক আছে দেখা যাক। এবার সেইবারে কি হয়েছিল, সেবারে তো বাবা বলছে তুই এতটা কনফিডেন্ট। তো বাবার সাথে তখন আমার 100 টাকার একটা বাজি হয়েছিল যে আমি যদি চান্স পাই ফর দ্য সেকেন্ড মানে নেক্সট রাউন্ড, তাহলে তুমি আমাকে 100 টাকা দেবে, আর আমি যদি না পাই আমি তোমাকে দেবো। এবার ব্যাপারটা কীরকম হয়েছে, তারপর থেকে বোধহয় দিন 7-8 কোনো ফোন আসেনি, ঠিক আছে। আমি কন্টিনিউ বলেছি বাড়িতে যে না আমি চান্স পাবো, আমি শিওর পাবো। বাবা বলছে তুই 100 টাকাটা রেডি কর, তোকে দিতে হবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাবে। তারপর তো যেই দিন একদম হাল ছেড়ে দিয়েছি, আমি রাত্রবেলা ঘুমিয়ে পড়েছি প্রায়। 100 টাকাটা রেডি করে, মানে ওই রকমই প্ল্যান যে তারপরের দিন সকালে উঠে বাবাকে দেবো। তখন প্রায় 12টার আগে, মানে 11:15 নাগাদ ফোন করে বলে যে আরাত্রিকা সিলেক্টেড। তখন আমাকে বাবা উঠে পর আমার দিকে এরকম করে থাকে গেছে। আমি বললাম যে কী এবার তুমি দেবে তো? ওই রকম ছোটোখাটো বন্ধুত্ব। মা হচ্ছে মানে সবার মা হয় না খুব গ্যাজ কুল মম, আমার মা ওরকম নয়। আমি উল্টোটা বলতে যাচ্ছিলাম, আমি জানি একটা ক্লাইম্যাক্স আমি তৈরি করলাম, খুব কুল মম ক্যাজ মম নয়, তারপর টুইস্ট এসে গেল। ওরকম নয় আমার মা। মানে মায়ের থেকে মুডটা খুব ভ্যারি করে আর কি, মানে যে কোনো সময় যা কিছু হতে পারে। মানে ফ্লোরে যারা যারা অন্যান্য মারা ছিল তারা সবাই জানে যে আরাত্রিকার মা কীরকম। মানে মা আমার সাথে এই হাসি হাসি কথা বলছে, আমি কিছু একটা না বলে না, কোনো কথাই তো শুনিস না তুই। আরে সব কথা শুনছি বলে এখনো বাড়িতে মানে থাকতে পারছে, আমি যদি একটা কথা না শুনে বাড়ি থেকে বার করে দেওয়া হতো, সেটা আমি মাকে বোঝাতে পারবো না, বলে বাত হ্যাঁ। কিন্তু মা কিছু কিছু সময় আমার পেছনে লাগে খুব, মানে যে কোনো বিষয় নিয়ে হোক, মানে যেগুলো মায়ের সাথে হয়তো আলোচনা করারই বিষয় নয়, মানে লজ্জা পেয়ে যাবো মায়ের সাথে আলোচনা করতে, মা সেই বিষয়ে আমার পেছনে লাগে। তখন মা আমার সাথে হাসছে, হেসে হেসে বলছে কি ভাবছিস আমি বুঝি না, এরকম করে কথা বলছে। তারপরে হঠাৎ করে বললো যে মারবো তোমাকে ধরে, পড়াশোনা করো। যা ব্যাং, তুমি মজা করতেই কেন আসো? ওটা ট্র্যাপ ছিল, ট্র্যাপ, টু বি অনেস্ট ট্র্যাপ। আর প্রতিবারে আমি ট্র্যাপে হয়তো পাও দিয়ে ফেলি, খুব খারাপ। এর নাম মা, মারা সব পারে, সব, আর জেনেও যায় কোথা থেকে ভগবান জানে, চোখ পড়েন। আর তুমি একটু আগে বন্ধুত্বের কথা বলছিলে না আরাত্রিকা, মাই আসল বন্ধুত্বটা করতে চাইছিল, জেনে গার্জেন হয়ে যাবেন, ট্র্যাপে পা দেওয়া যাবে না। একদম না বাবা। এ তো গেল খ্যাতির কথা। সারেগামাপায় আসার আগে, এই খ্যাতি অর্জনের আগে অনেক জায়গা থেকে প্রত্যাখ্যানটা আগে পেয়েছো, সেটাই কি কোথাও একটা পুশ করেছিল যে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে? বিশ্বাসটাও ছিল, একটু আগে শুনলাম যে বিশ্বাস ছিল বলেই তুমি জোর গলায় বলতে পেরেছিলে আমি সিলেক্টেড। এই বিষয়টাতে আমার তখন এত ছোট, মানে আমি তখন এতই ছোট যে তখন ওই জেদটা আমার মধ্যে কখনোই ছিল না যে আমাকে ওদের জন্য প্রতিষ্ঠিত হতে হবে, যে ওখানে আমাকে বাদ দেওয়া হয়েছে তাই জন্য ওদেরকে দেখাতে হবে যে দেখো আমি পারি করতে। তখন এটা আমার মধ্যে ছিল না, মানে আমি তখন অনেকটাই ছোট, অনেক ছোট। খারাপ লাগতো তখন? খারাপ লাগতো বলতে মা বাবার জন্য খারাপ লাগতো। মানে আমার মা অফিস কামাই করে আমাকে অডিশন দিতে নিয়ে যেত, অ্যান্ড তারপরে আমি হয়তো সকাল থেকে রাত অবধি অডিশন দিচ্ছি গরমের মধ্যে না খেয়ে। তো তারপরে অডিশন পেয়ে চান্স পাওয়ার পরে হঠাৎ করে নামটা বাদ দিয়ে দিল। আমার তখন মনে হতো যে কী রে ভাই, আমার মা সারাদিন নিজের জন্য ভাবতে না ভাবতে মা কষ্ট করে আমায় নিয়ে, অবশ্যই মানে এটা তো মানে প্রথমে মাথায় আসবে যে আমার মা, আমি সারাদিন ওইখানে বসে রইলাম, মানে মা ওরকমভাবে মানে প্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে গরমের মধ্যে জল খেয়ে মানে রুমাল দিয়ে হাওয়া করতে করতে দাঁড়িয়ে থাকলো অডিশনে। তারপরে যে তুমি এরকম করে দিলে, কেন করলে?
এরকম একটা খারাপ কষ্ট লাগার হতো, ব্যাপার হতো। তারপরে বাবা মা কিছু কিছু সময় তো বলতো ধুর হবে না তোর, ফালতু ফালতু যে লাভ নেই। কিছু কিছু বছর এরকমও হয়েছে যে মা বলতো যে ছাড় তোর এমনিতেও হবে না, এরকম একটা ব্যাপার। তো তখন খারাপ লাগতো যে ও আচ্ছা ব্যাপারগুলো এরকম। তারপরে বইমেলাতে যেমন নিজেই দেখতাম যে আমার বয়সী ছেলেমেয়েগুলো পারফর্ম করছে, আমি সেখানে অডিশন দিয়ে চান্স পাইনি, মানে অডিশন দিয়ে হয়তো চান্স পেয়েও আমার নামটা কেটে দেওয়া হয়েছে। তো তারপরে একটু একটু যখন বড় হলাম তখন ব্যাপারগুলো একটুখানি আমার কাছে ক্লিয়ার হলো, মানে ব্যাপারটা আসলে কি। মানে সেটা অবশ্যই আমি নিজে থেকে জেনে যাইনি, বাড়িতে কথা হতো তখন আমি বুঝতে পেরেছি। তারপরে একটা জিনিস আমার মাথায় চাপে যে না, কিছু কিছু মানুষকে মানে চোখে আঙুল দিয়ে হয়তো দেখাতে হবে না আমাকে, বা আমি দেখাতে ইচ্ছুক নই, কারণ আমি কেন দেখাবো, আমি যেটা সেটা আমি যদি হয়ে যাই সবাই এমনিতেই দেখতে পেয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার ছিল যে না, কোনো মানে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমার মা বাবার জন্য, যে যারা এতদিন খেটেছে, মানে তারা যেন বলতে পারে যে তোমরা দাওনি তো কী হয়েছে, আমার মেয়ের যেখানে যাওয়ার সে চলে গেছে। তো এই জায়গাটা হয়তো আমি কিছুটা ফুলফিল করতে পেরেছি মা বাবার জন্য, শুধু মা বাবার পুরো পরিবারের জন্য। আর ওটাই ভালো লাগা। এবং এখন যে পরে হয়তো মুখের ওপর একটা জবাব আমি হয়তো ওদের ফেলতে পেরেছি যে দেখোই না কি করলাম, কিছু তো করেছি, তো তোমরা না হয় সুযোগ দিলে জায়গাটা দাওনি, কিন্তু আমি আমার বাবা মা আমার পাশে ছিল, আমার পুরো পরিবার পাশে ছিল, আমি লড়াই করে আর এই জায়গাটা অব্দি আসতে পেরেছি। তো এটা জাস্ট একটা দেখানো, মানে ওইরকম জিদ রাগ ক্ষোভ নিয়ে করা এরকম নয়, মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যেটা তো সবার, শুধু পরিবারের জন্য তখন ভেবেছি পরিবারের খাটনিটার ফল যেন আমি দিতে পারি। একদম, এটা এখনো আমি বলি, মানে আমি এখন কিছু একটা না করতে পারলে না আমার মানে বুকে ব্যথা হয় আর কি। এই যে জার্নিটা ছিল এতদিন ধরে, আশাহত করার জন্য তুমি যে ভাবলে, নিজে কখনো ভাবোনি যে আমি ফার্স্ট হব? না, আমি কোনোদিনই ভাবিনি যে আমি ফার্স্ট হব বা আমি কিছু হব, এটাই ভাবিনি। মানে আমার একটা ব্যাপার ছিল যে প্রথম দিন থেকে লাস্ট দিন অবধি যেন আমি স্টেজটাতে গান করতে পারি। আমি কিছু হলাম না হলাম ইট ডাজন্ট ম্যাটার। আর আমি ফিনালের দিন যতটা না ভেঙে পড়ে গেছিলাম, সেমিফিনালের দিন কি হয়েছিল তোমরা সবাই দেখেছিলে, লাস্ট অবধি মানে লাস্টে আমি দেয়াসিনী যে ময়ূরী দাঁড়িয়ে আছে, আমাদেরকে হঠাৎ করে বলে দিল অল দ্য বেস্ট বাকি জীবনের জন্য। আমি খুব ভেঙে পড়েছিলাম সেই মুহূর্তটা, আমি জাস্ট চুপ করে। আর তার আগে আমি এত কেঁদেছিলাম সেদিন মানে জি বাংলার প্রোডাকশনের কিছু কিছু মানুষ জানে, মানে যাদের সাথে আমি খুব ক্লোজ, এবং আমরাও যারা সামনে ছিলাম দেখেছিলাম। তো সেদিন আমি প্রচুর কেঁদেছিলাম, আর তখন আমি খুব ভেঙে পড়েছিলাম যে যা হলো না হয়তো। কিন্তু তারপরে যখন বললো তখন আমি তখন আরও কেঁদেছিলাম যে ওকে আই ডিড ইট, মানে আমি শেষ অবধি থাকতে পারছি, এবার বাকিটা কি হবে আমি জানি না, কিন্তু ফিনালেতে উঠে গেছি, লাস্ট দিন অবধি সবার সাথে পারফর্ম করবো এই স্টেজটাতে এত মানুষের সামনে, ব্যাস ওটাই অ্যাচিভমেন্ট, আর কিছু চাই না আমার। আর তখন দেখেছিলাম মা বাবার মুখে একটা হাসি, মানে ওই হাসিটাকে না আমি কিচ্ছু দিয়ে বোঝাতে পারবো না, মানে আমার মা জাস্ট হাসছিল স্বস্তি। আমি একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টটাতে একটা পোস্টের আগে মানে সেমিফিনালের দিন একদম লাস্ট দিন ইমন ম্যাম আমার সাথে ছবি তুলে, আবিদ্যার ছবি তুলেছিল, আর বাবা মা তুলেছিল। ক্যাপশনটা ছিল হচ্ছে দ্য আলটিমেট হ্যাপিনেস। তো হ্যাঁ ওইটাই আর কি, ওই একটা খুশি, একটা প্রাপ্তি, যে চলো লাস্ট অবধি একসাথে থাকবো। খুব সুন্দরভাবে তুমি বললে, তার মানে তোমার এখনো বোধহয় স্বপ্নটা সেটাই, টিকে থাকবো, লড়ে যাব এবং বাবা মার স্বপ্ন পূরণ করবো। একদম, বাবা মা পরিবারকে মানে হতাশ করে দিয়ে কিছুই ভালো হয় না, আমি এটুকু মনে করি। বাবা মা হ্যাপি থাকলে তুমিও হ্যাপি, মানে পুরো পরিবার তোমাকে দেখে বলছে যে দেখেছিস গুনগুন কি করলো, মানে আমার ডাকনাম গুনগুন, দেখেছিস গুনগুন কি করলো, কত খুশি, মানে এটা না ফিল করি। আমার বাড়ির লোক এখন এত খুশি থাকে আমি কিছু একটা করলে, বিশেষ করে আমার দাদু, আমার পিসি, যার স্বপ্ন পূরণের জন্য তুমি আর কি সেই মঞ্চে গিয়েছিলে, তো মানে তাদের একটা অন্যরকম ভালোবাসা, মানে যে কোনো জায়গাতে যাচ্ছি এত মানপত্র, আর এটা খুব বড় একটা প্রাপ্তি। হয়তো মানুষ এখন আমাকে একে আমাকে গিফট করছে, সেই গিফটগুলো যে এত ভালো, মানে তখন চোখ থেকে জল বেরিয়ে আসে অটোমেটিক্যালি, যে মানুষ এত ভালোবাসছে আমাকে। তো তখন বাড়িতে এসে যখন সবাইকে ওগুলো দেখায়,
তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো যখনই কিছু একটা হয় বাড়িতে, কিছু একটা যারই কিছু একটা হয়, সবাই মিলে একটা জায়গাতে জড়ো হই, কি কি হয়েছে সবটা ভেন্ট আউট করি, তারপরে বিষয়টা মেটে। তো ওগুলো যখন করি না, তখন সবার দিকে আমি দেখি, আর আমার খুব আরাম হয় তখন, যে আচ্ছা মানুষগুলো খুশি আছে। তো এটাই তো, আর কি চাই। একেবারে। আর পরিবারের মানুষেরা কি বলছে আরাত্রিকাকে নিয়ে এখন? খুব খুশি। বাড়ির লোক সবসময় আমাকে বলে যাচ্ছে, গুনগুন যেটা পেয়ে গেছি সেটাকে ধরে রাখতে হবে কিন্তু। অবশ্যই মানে এইটা হয়তো খুবই একটা মানে লাকের ব্যাপার, যে এত ছোট বয়সে আমি বেশ কিছুটা অর্জন করেছি, যেটা হয়তো মানে সবাই মানে এত ছোট বয়সে পেরে ওঠে না, সেটা হয়তো আমি পেয়ে গেছি। সেটা যে কারণেই হোক, আমি করতে পেরেছি, বা আমার এর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে। তাই এই জিনিসটাকে মানে এটা মানে কি হয় বিষয়টা, এই জায়গাটাতে এসে পড়ে ম্যাক্সিমাম জনেরই একটা মাইন্ডসেট হয়ে যায়, করে নিয়েছি তো এইবারে আমি টুকটাক করে উঠে যাবো, ঠিক সেটা করতে করতে আলটিমেটলি ভ্যালুটা কমে যায়, আর তখন শেষ দিকে যে পর হারিয়ে যায়। এটাই হয় আর কি, মানে আমি দেখেছি। তো তো সেই জায়গাতে দাঁড়িয়ে সবার মনে একটা এখন বিশাল মানে একটা চিন্তা বা ভয়, যে থাকতে হবে কিন্তু মানে হারিয়ে গেলে কিন্তু হারিয়েই যাবি, আর পাবি না। এটা রেওয়াজের জন্য বলে। আর সামনে আমার মাধ্যমিক, খুব বাপরে, এক্স্যাক্টলি আমি পরীক্ষা নিয়ে জানতে চাইছিলাম। তো সেটা নিয়ে বাড়ির লোক আসলে এবছর দুটো কিভাবে ব্যালেন্স করছো এখন? খুব টাফ, আমি মানে পাগল হয়ে যাচ্ছে, আমি জানি না কি করব। আমার 3 তারিখ থেকে ফার্স্ট সাবমিটিভ, আমার ইংলিশ ছাড়া আমার কোনো সাবজেক্টের সিলেবাস শেষ হয়নি। মানে কখন করবো, মানে আমার সব বন্ধুগুলো 10 শুরু করেছে হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক থেকে, সেখানে আমি 10 শুরু করেছি, মানে ফার্স্ট সাবমিটিভের জন্য সিলেবাস শুরু করেছি ফেব্রুয়ারির শেষে, প্রায় মার্চের শুরুতে। এক মাসে এতগুলো সাবজেক্টের কী করেছে। আর আমার এ কারণে মানে এই জার্নি করতে করতে আমার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি 2 দিন আগে আমি পরপর ব্লাড টেস্ট হয়েছে আবার হু করতেই জ্বর চলে আসছে, আমি শুয়ে পড়ছি, এই যে গলা খারাপ, এগুলো লেগেই আছে আমার মানে আগের মাস থেকে। এই দিক থেকে একটুখানি মানে মারছি আর কি, মানে বাড়ির লোক কখনোই আমাকে পড়াশোনার জন্য প্রেসার দেয় না। মানে একটা ব্যাপার হয়, মানে বাড়িতে এদিকে সবাই কিন্তু বেশ পড়াশোনা নিয়ে সিরিয়াস। মানে আমার জেঠু তো পড়াশোনা ছাড়া কিছু বুঝতোই না, সে এখন আমাকে বলে যে তুই চাপ নিস না, তুই কর না, তোকে যেটুকু করতে বলবো সেটুকু করে নিবি, ব্যাস তাহলেই হবে। আমার জেঠু হচ্ছে কেমিস্ট্রি টিচার বেসিক্যালি। তো বাড়ির লোক মাঝে মধ্যে বলে যে পড়াশোনা করতে হবে, আবার কিছু মানে বাড়ির একটা দল আছে, ঠিক আছে, আর আমার বাবা হচ্ছে সেই দলের মাঝখানে। বাবা এটাও বলে ওটাও বলে। একটা দল আছে হচ্ছে তোকে পড়াশোনা করতে হবে না, তোকে তুই মাধ্যমিক না দিলেও চলবে, তুই এবছর মাধ্যমিক না দে, পরের বছর দিয়ে দিবি, তুই গানটা কর, গান মন দিয়ে করতে হবে কিন্তু তোকে। আর একটা দল আছে গানও কর, কিন্তু মাধ্যমিকটা তো দিতে হবে, পড়তে বসে যাবে। আর আমার বাবা হচ্ছে কীরকম, আমার বাবা মাঝে মধ্যে বলবে মানে তুই একটা কাজ কর, তুই শো করছিস, তোকে করতেই হবে, তো তুই পড়ার সময় পাবি না। যে হ্যাঁ, তো বলছে যে তাহলে তুই এক কাজ কর, এবছর মাধ্যমিকটা গ্যাপ দিয়ে দে, তোকে পরের বছর আমি দিয়ে নেবো, তুই চাপ নিচ্ছিস কেন, এরকম একটা ব্যাপার। তো আবার কিছু সময় বলে যে না পড়তে হবে, পড়াশোনাটা হচ্ছে না, পড়তেই বসছিস না, তুই সবসময় গান করছিস। তো মানে এরকম একটা মানে খুব বিশৃঙ্খল ব্যাপার চলছে, কিন্তু তার মধ্যে কারো মানে এই মানে নিয়ে এগিয়ে যাচ্ছি, এগোতে তো হবে, কিছু করার নেই। স্কুলের টিচাররা কি বলছেন, বা বন্ধু বান্ধবরা? স্কুলের টিচাররা ভীষণ 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 গর্বিত, মানে আমাকে নিয়ে আলাদাই আর কি। মানে আরাত্রিকা স্কুলে গেলে ও তুই এসছিস, ম্যামরা খুব খুশি হয় যে আরাত্রিকা স্কুল এসছে বলে। গান শোনাতে বলেন? হ্যাঁ, আমি ওই জন্য বিশেষ করে আমি পিছন দিয়ে মানে ম্যামরা এলে আমি মাথা নিচু করে থাকি, যে আমি বলি যে ভাই বলিস না, কিন্তু আমি এসেছি। আর ফার্স্ট ম্যাম এলে তো অ্যাটেন্ডেন্সের সময়তে আরাত্রিকা সিনহা বললে আমাকে প্রেজেন্ট ম্যাম বলতেই হবে, তখন ম্যামরা জেনে যায় ও আচ্ছা তুই এসেছি, না থাক ফার্স্ট ক্লাস, এখন তো গান গাইতে বলবো না। আর কিছু মেয়ে আছে আবার আমার বন্ধুগুলো যারা পড়বে না বলে ম্যাম আরাত্রিকা আছে তো, আরাত্রিকা গান গাক, আমরা গান শুনি, অনেকদিন শুনি না ওর গান, ক্লাসটা তো বাঙ্ক করতে পারছি না, আরাত্রিকার গানের জন্য অ্যাটলিস্ট আমরা এটা করে নেবো। আমি বললাম যে বা রে তোরা আমাকে এত সম্মান দিস, বাহ, তো এরকম একটা ব্যাপার। আর বন্ধুরা তো অবশ্যই খুশি, বন্ধুরা কিছু সময় আমাকে খোঁটা মারে, তুই তো এখন সেলিব্রিটি হয়ে গেছিস, তুই কেনই বা মনে রাখবি, এরকম তো আছেই, থাকেই। আবার আর সব থেকে পাগলামো করে হচ্ছে জুনিয়রগুলো, মানে ওরা পারলে আমার প্রত্যেকটা অঙ্গ একটা করে কেটে নিয়ে বাড়িতে যে পর সাজিয়ে রাখবে।
কিছু কিছু প্রণাম করতে চলে আসে, দিদি তুমি তুমি আমাদের কাছে ভগবান, ভ্যাট তোরা পাগল। মানে মেয়েগুলো সে হাত দিদি একবার হাতটা ধরে নাও আমার, আমি আমি ভালো হয়ে যাব। আমি তো পাগল, পুরো ম্যামরা এসে পর বকাবকি করে ওদের রুমে ঢোকাই, ক্লাসরুমে, তারপরে আমি নিজের ক্লাসরুমে আসতে পারি। বাপরে ঝড় উঠে যায় স্কুলে গেলে এই জুনিয়রগুলোর জন্য। তার মানে মঞ্চে আগুন জ্বালাচ্ছ, স্কুলে গিয়ে ঝড় তুলছো, চলছে আর কি একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। এটা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা হচ্ছে মানুষের ভালোবাসা। ডেফিনেটলি এই তো ভালোবাসা চলছে, দেখতেই পাচ্ছি। কিন্তু এই ভালোবাসার মধ্যেও কিন্তু অনেক সময় তোমার ঠিক ওই হাতে পুরস্কার আসার আগেও কটাক্ষ শুনতে হয়েছিল, যেখানে পরিষ্কারভাবে শোনা হয়েছিল যে আরাত্রিকা গণসঙ্গীত ছাড়া আর কিছু গাইতে পারে না। তো সেইটা কোথাও একটা তুমি ভাঙতে পেরেছো। হ্যাঁ, আসলে এই জিনিসটা মানে আমি জানি না কেন মানুষের মধ্যে কি করে তৈরি হলো যে আরাত্রিকা গণসঙ্গীত ছাড়া কিছু গাইতে পারে না। মানে যেই মানুষগুলো বলছে আরাত্রিকা গাইতে পারে না, তারা হয়তো সেই প্রথম দুটো এপিসোডই দেখেছিল, তারপরে কিছু দেখেনি। মানে তাই হওয়া উচিত, কারণ একটা মানুষ যে রোজ সারেগামাপা দেখে, তারা কেউ বলবে না যে আরাত্রিকা শুধুমাত্র গণসঙ্গীত গায়। কারণ যেই মেয়েটা নীল আকাশের নিচে ওই পৃথিবী গেয়েছে, বিদাকারও গেয়েছে, তার সাথে সাথে বিস্তীর্ণ দুপারেও গেয়েছে, আবার পথে বানানোর সাথেও গেয়েছে, তাকে কেন বলা হচ্ছে যে সে শুধু গণসঙ্গীত গায়? আরও আজব তো। মানে আমি সমস্ত, এটা একদমই একটা সেই মানে ট্যাগলাইন, আরাত্রিকা গণসঙ্গীত গায়, আরাত্রিকা মানুষের জন্য গান গায়। অবশ্যই আমি ভালোবাসি গাইতে, আমি সেইটা নিয়ে এসেছিলাম। এবং আমার যেটা প্রোমো ছিল সেটাতেও বলা ছিল আমি আরাত্রিকা, আমি মানুষের গান গাই, এটা বলাই ছিল। কিন্তু এটার মানে এটাই নয় যে আরাত্রিকা শুধুমাত্র মানুষের গান গায়, আরাত্রিকা শুধুমাত্র গণসঙ্গীত গায়। আরাত্রিকা সব ধরনের গান গাওয়ার চেষ্টা করে অবশ্যই, কিন্তু প্লিজ সবাইকে বলছি আপনারা আরেকবারটি সারেগামাপাটা দেখে আসুন। প্রত্যেকটা এপিসোড আমি কী কী গিয়েছি, মানে চেষ্টা করেছি অবশ্যই, কিন্তু গেয়েছি তো অন্যান্য সব ধরনের গান গাওয়ার চেষ্টা করেছি। এবং এইটা শুধুমাত্র আমার জন্য না, মানে এই যে একটা কটাক্ষ, মানে সেই আরাত্রিকা গণসঙ্গীত ছাড়া কিছু গায় না, এটা আমার গ্রুমার্সদের কাছেও পৌঁছেছিল, অবশ্যই জি বাংলা প্রোডাকশনের কাছেও পৌঁছেছিল। তারা সকলে এই কটাক্ষটার থেকে বার করার জন্য আমাকে বিভিন্ন টাইপের গান দিত, যাতে আমি হয়তো দেখাতে পারি। একটা সময় তো বেশ খারাপ সময় যাচ্ছিল, হচ্ছিলই না গানগুলো, তো আস্তে আস্তে ওভারকাম করেছি। জাজেস, গ্রুমার্স, গোটা এন্টায়ার টিম এত হেল্প করেছে, মানে ওরা না থাকলে আমি কী করতাম, আমি এরকম ভাবি। আর আমার সাথে সাথে আমার প্রত্যেকটা বন্ধুও, ওরা মানে আমার যেগুলো গান নয়, আমার জনারের গান, যেমন হচ্ছে আমি একটা গান গেয়েছিলাম শান্তনু স্যারের স্পেশাল এপিসোডে, রূপকথার আর ফেরারি মন, আমার গানই নয় এগুলো, শ্রেয়া ঘোষাল ম্যামের গান আমি গাইছি। মানে এটা সবার কাছে একটা অবাক করা ব্যাপার ছিল। মানে যখন আমাকে গানটা দিয়েছে তখন ময়ূরী দেশে বলছিল তুই কী করে গাইবি, তাহলে তো তোমরা পাচ্ছো, দেখিয়ে দেবে। তো সেটা করতে 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 গানটা কিছুটা হয়েছিল, মানে কিছুটা নয়, হয়তো ভালো, একটু ভালোও হয়েছিল, সবাই খুব ভালো বলেছিল, প্রেজ করেছিল। হ্যাঁ, তো চেষ্টা করেছি, সব কিছুই মানে সব কিছু হয়েছে আর কি স্টেজে, সব ভালো থেকে খারাপ থেকে সব কিছু। খারাপটা কি? খারাপটা হচ্ছে ওই আর কি গান গাইতে পারছি না ভালো করে, আর যেটা নিজে স্যাটিসফাইড হতে পারছিলে না, যেটা খুব খারাপ লাগতো। মানে এটা তো প্রায় প্রত্যেকেই জানে, মানে সেই মানে রচিত স্যার নিজেও বলেছিল যে আরাত্রিকা মানে একটা বিশাল আয়োজনের গান, মানে পাড়াপড়শি লোক যত আছে সবকে স্টেজে একসাথে তুলে আরাত্রিকা 100 জনের মধ্যেখানে আরাত্রিকা মেন লিড হয়ে গান গাইছে আনন্দ লোকে। তো এটা একটা ব্যাপার ছিল না। তো ওই যখন এত বড় বড় অ্যারেঞ্জমেন্ট হতো, সেগুলোর পেছনে যে স্যারের কত খাটনি ছিল, আর স্যারের সাথে যারা যারা ছিল, মানে অঙ্কিতা, বাকি আরও সবাই যারা যারা ছিল আর কি, মানে স্যারের সাথে কাজ করতো, সুমনদা, ওরা সবাই, তো ওদের যা খাটনি হতো সেটা আমরা দেখেছি রীতিমতো। মানে আমাকে হয়তো ভোর 5টার সময় ছবি তোলা আছে, দেখেছিস তোর গানের জন্য আমরা এত খাটছি। তো মানে তখন হয়তো আমি ওদের সাথে মজা করে বলতাম যে হ্যাঁ সেই তো এত খাটাখাটি করছো তোমরা, কিন্তু স্টেজে যাওয়ার পর যখন ব্যাপারটা হয়তো সেদিন মানে আমি যেরকম চেয়েছিলাম সেটা হতো না, তখন খুব খারাপ লাগতো, মানে হতাশা গ্রাস করে, কারণ সবাই মিলে তো এটা খেটেছিল, মানে এটা হওয়ার ছিল তো, মানে এটা তো হওয়ারই ছিল, কিন্তু আমি করতে পারলাম না। তো আমি সেটা স্যারকে যে অনেকবার বলেছি যে স্যার আমি পারলাম না করতে, আপনার এত খাটাখাটি, সেটা স্যার একবার বলেও ছিল হয়তো স্টেজে। তো
ওই আর কি, ওইটাই খারাপ লাগা যে হলো না, আমি পারলাম না হয়তো করতে সবাই। আর কিছু কিছু গান থাকতো না যেগুলোতে মানে মানে বাকিরা সবাই জানতো যে আরাত্রিকা এটাতে মানে ফাটিয়ে দেবে একদম, মানে আজকে পুরো স্টেজে আগুন জ্বলবে এরকম একটা। কিন্তু যখন গানটা হয়ে যাওয়ার পরে কিছু হতো না বা সেরকমটা হলো না যেটা সবাই এক্সপেক্ট, গোল্ডেন গিটার পাওয়া বা সবাই মিলে, হ্যাঁ মানে একটা 10-এ 10, হ্যাঁ, তো তখন দেখবার মানে নিজের খারাপ লাগতো যে এতগুলো মানুষ এক্সপেক্ট করেছিল হয়তো আমি গানটার সাথে তাহলে কি জাস্টিফাই করতে পারলাম না। সেটা প্রত্যেকটা জাজেস বুঝে গেছিল এবং প্রত্যেকদিন আমাকে বলতো যে তুই এত কেন ভাবিস সবাইকে নিয়ে, বলছে সবার এক্সপেকটেশন নিয়ে তো লাভ নেই, মানে তুই যেটা চাইছিস। আমাকে কৌশিক ম্যাম অনেকবার সাইডে বসে বসে আমার সাথে বলেছে যে যে নিজের মনটাকে শোন, যে তুই কি চাইছিস, সবার এক্সপেকটেশন পূরণ করা তো তোর কাজ নয়। তো এটা হয়তো আমার একটা মানে সে কী বলবো খারাপ দিক না ভালো দিক, আমি এটা খুব হয় আমার সাথে যে কেউ যদি কিছু এক্সপেক্ট করছে আমি সেই এক্সপেকটেশনসটার মানে মান না রাখতে পারলে আমি ভীষণভাবে ভেঙে পড়ি, মানে এত গিল্ট ফিল হয়, সেটা কী জন্য হয় আমি জানি না, বাট হয়। সারেগামাপার মঞ্চে সব থেকে বেশি ভয় লাগতো কোন বিচারককে? ওকে, ভয় লাগতো হচ্ছে শান্তনু স্যারকে মাঝে মধ্যে। আইডি, ও বাপরে, ঠিক আছে আইডিকে ভয় লাগতো, বাট আইডি খুব কিউট অ্যান্ড সুইট একটা পার্সন, মানে সেটা আইডিকে হয়তো অন স্ক্রিন বোঝা যেত না, মানে যখন অফ স্ক্রিন স্যারের সাথে কথা বলতো তখন সেটা বুঝতে হবে স্যার এত কিউট। অ্যান্ড যখন শুটিংয়ে মাঝে মাঝে গ্যাপ হতো না, মানে আইডি কিছু কিছু কথা মাইক্রোফোনে এমন বলতো আমরা সবাই হাসতে হাসতে আমাদের পেটে তার ছিঁড়ে যেত। তো এই লোকটা যে এতটা কঠিনভাবে জাজ করতো না, মানে একদম আইডিকে দেখলে ও আচ্ছা পুঙ্খানুপুঙ্খভাবে মানে আইডির কাছে মাইক্রোফোনটা চলে এলো, যা শেষ খেলা আজকে এখানেই শেষ, চুপ সবাই, মানে সেইটা অফ স্ক্রিনে দেখলে কেউ চিনতে পারে না যে ওই লোকটাই এটা। আর ভয় লাগতো, আর কাউকে সেরকমভাবে ভয় লাগতো না। কিছু কিছু ফ্রেন্ডলি বিচারক কে ছিলেন? ফ্রেন্ডলি বিচারক ছিলেন হচ্ছে জোজো ম্যাম, জাভেদ স্যার। টিমের বলে না না ও আচ্ছা না 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 এই বাবা কি খারাপ, না না এরকম নয়। অন্তরা ম্যাম খুব ভালো ছিল, তারপরে ইমন ম্যাম, মানে বাকিরা সবাই ভালো, ভয় কিন্তু আইডি। হ্যাঁ মানে টু বি অনেস্ট, কিন্তু না মানে ভয় না, মানে ওই আর কি আইডি মানে সিরিয়াস, মানে মজা করা যাবে না আর কি। শিক্ষক মানে হাতে বেত নেওয়া সেই শিক্ষকরা হন না, একদমই তাই, মানে রেগে গেলে এমন এমন কথা বলে দিত তখন ভয় যেত, না 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 ভালো করে গাইতে হবে, ভালো করে গাইতে হবে, এরকম একটা। বাহ, অপূর্ব। ফিনালের পরও তোমাকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে, আর তার কারণ হচ্ছে এখন তুমি পরপর কিছু শোজও করছো, কিন্তু সেটার বা পারিশ্রমিক নিয়ে কথা উঠেছে, হ্যাঁ যেটা অবশ্যই তোমার বাবা এগিয়ে এসেছেন, সেটার বিরোধিতাও করেছেন উনি, সেটাও শুনতে হয়েছে। হ্যাঁ আসলে এই জিনিসটা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আমি জানতাম না যে এরকম একটা বিষয় উঠেছে যে আর থেকে বেশি পারিশ্রমিক চাইছে। তারপরে আমাকে বাবাই বলে যে ফেসবুকটা খুলে দেখ কি লিখেছে, তো তখন আমি পড়ি বিষয়টা, এবং বাবা যেটা লিখেছে সেটা আমার পড়ে খুব ভালো লেগেছে যে ডিস্টেন্স। তারপরে মানে এটা না সবাই বোঝে না, যারা অনুষ্ঠানের জন্য ডাকছে তারা প্রত্যেকেই ভেবে নেয় যে আরাত্রিকা বাঁকুড়া থেকে আসবে, এটা এমন কিছু ব্যাপারই নয়, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা জানি যে বাঁকুড়া থেকে কলকাতায় এসে পুরো জিনিসটা করতে উইথ মিউজিশিয়ান অ্যান্ড গাড়ি সব কিছু মিলিয়ে, মানে ওখানে হয়তো আমাদের অর্ধেক এনার্জি টাকা সব চলে যাবে, মানে টু বি অনেস্ট খাওয়া দাওয়া নিয়ে, থাকার জায়গা নিয়ে, সবটাই তো আমরা জানি না কোথায় থাকবো কোথায় খাবো, তাই সব কিছু মিলিয়ে আমাদের অর্ধেক টাকা এবং এনার্জি ওখানেই চলে যাবে। এবং যিনি লিখেছিলেন বিষয়টা একটা কমেন্ট সেকশনে উনি লিখেছিলেন, আমি মনে করি যে এটা আপনি আজকে হয়তো আমার সাথে করলেন, কিন্তু এটা কোনো শিল্পীর সাথেই করা উচিত নয়, যে তার একটা পোস্টে যে পরে কমেন্ট সেকশনে ওরকম একটা কমেন্ট করা যে তোমার তো বেশি টাকার ইয়ের জন্য আমরা তোমাকে ডাকতে পারছি না, খারাপ লাগলো। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কমেন্টটা পড়ে ওই শিল্পীর মানে মানে শিল্পের প্রতি একটা মানে অসম্মান করা হয় আমার মনে হয়, যে মানে তুমি যদি শিল্পীটাকে সম্মানই না করতে পারছো তাহলে তুমি তার কাছ থেকে গান শুনবে এই আশা রাখছো কি করে? একটা শিল্পী কত টাকা নেবে সেটা নিয়ে তুমি কমেন্টে খারাপ কিছু লিখছো, তোমার মেন্টালিটি কোথায়? একটা শিল্পীকে তুমি সম্মান করবে না, তুমি অবশ্যই
বেশি পারিশ্রমিক হতেই পারে, তুমি সেটা আলাদা করে বলো, পার্সোনালি বলো, বা যখন কথা হচ্ছে সেই সময় বলো। ওইভাবে যে পরে সোশ্যাল মিডিয়াতে একটা জায়গাতে লেখে পড়ে, অবশ্যই এটাতেও না টিআরপিটা অ্যাকচুয়ালি কাজ করে। একটা জিনিস পেয়ে গেলাম, টপিক পেয়ে গেলাম, চলো নিউজ করবো, এটা একটা ব্যাপার। কিন্তু মানে এটা খুব খারাপ লাগা যায়, মানে একটা শিল্পী হয়ে আমি সেটা ফিল করি যে তোমার তো বেশি টাকা লাগে ওই জন্য তোমাকে ডাকা হলো না। এটা যে কতটা শিল্পকে অপমান করা হয় না সেটা আমরা বুঝি, কারণ ডিস্টেন্স সব কিছু মিলিয়ে কতটা মানে খরচ হয় সেটা তো আমি বাবা জানি, বাকি তো আর কেউ জানে না। এবং সবাইকে এটা বলে বোঝানো যাবে না যে এখান থেকে এত দূর যাবো এত টাকা খরচা হবে, এখান থেকে এত দূর যাবো এত, এটা কিন্তু বাবা ম্যাক্সিমাম সময় দিয়ে থাকে যে দাদা এখানে তো সব শেষ হয়ে গেল, তাহলে কেন থাকবে না জিনিসটা। শেষ করব, অনেকক্ষণ গল্প হলে আমার কোথাও একটা মানে মনে হচ্ছিল না যে আর সামনে কোনো ক্যামেরা রয়েছে চলছে, জাস্ট অনেক কিছু জানছি, অনেক কিছু। আরাত্রিকার সাথে জাস্ট গল্প করতে এসেছে আমার মনে হলো আর কি, আরাত্রিকা তো তাই জন্য। তো শেষ করব, শেষের আগে দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, রং কোনোভাবে কি শিল্পকে ছুতে পেরেছে এখনো মনে হচ্ছে, বা সেটা কোথাও একটা বন্ধ হয়েছে? মানে ছাপ লেগে যাওয়া যে আরাত্রিকা অমুক এর একটা হয়েছিল, মানে এতদিন ধরে মানুষ যেভাবে আমাকে চিনে এসছে সেইটা যে একটা এরপরে একটা লাগবে বা মানুষ ওইভাবে ডাকবে সেটা হবে খুব স্বাভাবিক। কিন্তু আমি মানে সবসময় বলে এসেছি যে আমার পরিচয় হচ্ছে আমি একজন শিল্পী, এটাই আমার প্রথম এবং শেষ পরিচয়। আমি কোন আদর্শে বিশ্বাসী সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর এই ছাপটা হয়তো লেগে যেতে পারে বা হয়তো ভবিষ্যতেও লাগবে, সেটাতে আমি গুরুত্ব বেশি দেবো না, কারণ ওটাতে গুরুত্ব দিলে ওটা নিয়েই চলতে হবে, বিষয়টা মানে হচপচ হয়ে যাবে একটা। তো সেটা থাক, আমি কি ভাবছি আমি কি করব সেটা আমার ব্যাপার, আমি কি চাই। সামনে তাহলে কি প্ল্যানিং রয়েছে? আরাত্রিকার পরীক্ষা তো অবশ্যই রয়েছে, মাধ্যমিক একটা বেশ গুরু একটা দায়িত্ব, তার সাথে আরো একটা গুরু দায়িত্ব রয়েছে যে মানুষেরা সারেগামাপার মঞ্চে এতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে তুললেন আরাত্রিকাকে, সেই আরাত্রিকা এবার যে অবশ্য মনে করে গানটা শুধুমাত্র বিনোদনের জন্য না, মানুষের মনে সেই ব্যথা সেই আনন্দ সবটা জাগিয়ে তুলবে, সেটা নিয়ে কী ভেবেছো? অবশ্যই পরীক্ষা আছে, তুমি তো বললেই, আর তার সাথে গানটা সবসময়, মানে গানটা আমার কাছে আমার প্রায়োরিটি লিস্টে সবসময় ফার্স্টে ছিল এবং থাকবে। এবং তুমি বিনোদনের অংশ হিসেবে ভাবো না? একদমই না, মানে এই গান না থাকলে আমি নেই, মানে গানের এক্সিস্টেন্স ইজ ইকুয়াল টু আমার এক্সিস্টেন্স, এবং সেটাকে তুমি শিল্পই ভাবো। একদম, অবশ্যই এগিয়ে যাওয়ার পথে অবশ্যই গানটা থাকবে। গান নিয়ে এখনো অনেক কিছু জানার বাকি আছে, অনেক শেখার বাকি আছে, মানে কিছুই হয়তো এখনো জানি না, অবশ্যই জানি না, মানে সেগুলো নিজে ফিল করি আর কি, যে এই জায়গাটাতে খামতি আছে, ফুলফিল করতে হবে। আর শেখার তো কখনো শেষই হয় না, সেটাই, অনেক কিছু শেখার আছে, অনেকটা পথ এখনো হাঁটা বাকি। আর সাথে পড়াশোনাটা অবশ্যই থাকবে, এবং দুটোকে একটুখানি মানে ব্যালেন্সে এনে এগিয়ে যাব, মানে ব্যালেন্সে আনতে চাইছি এখন আপাতত, সেটা এখনই হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু করতে হবে। মানে না করলে হয়তো কোনো একটা দিক বন্ধ হয়ে যাবে, এবার গানটা তো বন্ধ করতে পারবো না, তখন পড়াশোনাটা খারাপ হবে, তো ব্যালেন্সে আনতে হবে বিষয়টাকে। আর অবশ্যই গান নিয়ে এগিয়ে যাব, মানুষের জন্য গান গাইবো, আর গান 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 শুধু গানই থাকবে। একটু আগে কথা হচ্ছিল আমাদের যে সবাই এটা প্রায় ধরেই নিয়েছিলেন, বা একটা সময় খুব কলরব উঠেছিল যে আরাত্রিকা গণসঙ্গীতই শুধু গায়। সেটা শুধুমাত্র যে কটাক্ষ ছিল এটা কিন্তু বলবো না, কারণ অনেকের কাছে এটা ছিল আরাত্রিকা গণসঙ্গীত, মানে গর্বের ব্যাপার। হ্যাঁ, আরাত্রিকা গায়। তোমার দুটো গান, অবশ্যই দুটো গান প্রচুর পুরনো এবং প্রচুর মানুষেরা গেয়েছেন, কিন্তু তার মধ্যে থেকেও দুটো আন্দোলনে তোমার দুটো গানকে বেছে নেওয়া হয়েছিল, সেটাও কোথাও একটা মনে হয় যে মানুষের গর্বের জায়গা, এবং সেই জন্য সেই তকমাটাও বোধহয় লেগে গেছিলো যে আরাত্রিকা গণসঙ্গীত গায়। হ্যাঁ, আসলে হ্যাঁ ঠিকই বলেছো, পথে এবার নামো সাথী গানটা খুব সম্ভবত আরজিকর কাণ্ডের সময়তে ভীষণভাবে একটা পপুলার হয়ে গেছিল, ঢেউয়ের মতো। হ্যাঁ, মানে তখন মানে এমন হয়ে গেছিল ব্যাপারটা, যেন ওই সময় গানটা গেয়েছিলাম আমি এই আন্দোলনটাতে গানটা ব্যবহার করা হবে বলে, এরকম একটা ব্যাপার চলছিল চারিদিকে, মিছিলে মিটিংয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক, পথে এবার আরাত্রিকা গাইছে।
তো সেই জায়গাতে দাঁড়িয়ে তখন আমার বাবা দাদু ভীষণ মানে গর্বিত, মানে গর্বে পুরো বুক ফুলে গেছে যে তোর পথে বা আমার সাথে ওখানে বাজছে। শুধু ওখানেও নয়, কারারই লৌহ কপাট বা কোনো একটা বাংলাদেশে আন্দোলনেও বেজেছে। তো হ্যাঁ, অবশ্যই এটা কোথাও গিয়ে একটা বিশাল গর্বের ব্যাপার, কোথাও গিয়ে একটা ওই সময়তেই হয়তো তৈরি হয়েছিল। আরাত্রিকা গণসঙ্গীত গাই দুভাবেই যেটা ব্যবহৃত হয়েছে, কিন্তু তখন যে আমার গানগুলো ভাবে ইউজ করা হচ্ছিল আমি খুব খুশি হচ্ছিলাম। এবং যখন মানে জি থেকেও যখন আন্দোলনে যেত তখনও আমাকে কেউ কেউ এসে বলেছিল যে তোর গান বাজছে পথে বা নথে, দেখেছিস তুই কেমন পপুলার হয়ে গেছিস। তো মানে ওটা একটা ভালো লাগা ছিল, মানে আমি ওটাকে ভালো লাগা হিসেবেই দেখি। আমার খুব খুব ভালো লেগেছে ওই সময়টাতে যে এত মানুষ ওই আন্দোলনের সময়তে মানে মানুষকে আমার গানটা হয়তো কিছুটা সাহায্য করেছে, উদ্বুদ্ধ করেছে। একেবারেই শেষ করব, শেষে অবশ্যই আরাত্রিকার গান। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না। ঠিক যেরকম আমার মনটা এখন বলছে যে না না না, এখানে আড্ডাটা শেষ হতে পারে না, কিন্তু সময় সীমিত, সেটা কারণ আড্ডাটা তো বোধহয় আরো হতে পারতো। একদমই তাই, এটা তো আমি বুঝতেই পারলাম না কি করে এতটা সময় পেরিয়ে গেল। এত গল্পের মধ্যে আমরা ছিলাম ঢুকে। And credit goes to you, of course. প্রচুর গল্প আছে। আরাত্রিকাদের ছিল না, বলতে তো হবে। আরাত্রিকাদের ক্রেডিট একদমই। থ্যাংক ইউ সো মাচ আরাত্রিকা, এবং তোমার আগামী পথ চলে অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরিবারের যে স্বপ্ন পূরণের জার্নিতে তুমি চলছো সেটা যেন তোমার সত্যি সব স্বপ্ন পূরণ হতে পারে, আর এইভাবেই সফর জারি থাকো। আর সকলে ভালোবাসা তো রয়েছে, তাই তো? আরাত্রিকাকে ঠিক যেরকম আপনারা ভালোবাসা দিয়ে চলেছেন, আরও দ্বিগুণ তিনগুণ আরও আরও অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন, এবং ওর আগামী পথ চলায় ঠিক এইভাবেই পাশে থাকুন। আড্ডাটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না, আর এরকমই আরও অনেক আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলিং সাইড চ্যানেলে। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা।